সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচন, প্রচারণা ও প্রতিশ্রুতি। 2026-এর 12ই ফেব্রুয়ারি আসছে জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রচারণায় এখন একেবারে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। নির্বাচনী ইশতেহারও ঘোষণা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারই প্রেক্ষিতে আজকের আলোচনা। দর্শক, আজকে আলোচনায় আমার সাথে যুক্ত হয়েছেন প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট, তিনি আছেন আমার সাথে, এবং আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, নির্বাচন, প্রচারণা, প্রতিশ্রুতি, নির্বাচন, আসলে এইটুকুনি যদি বলতে চাই, এখন পর্যন্ত রাজিকুজ্জামান রতন বিভিন্ন রাজনৈতিক দলের যে নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশিত হতে দেখেছি, এর আগে জামাতের একটা পলিসি সামিট আমরা দেখেছি, বিএনপির 31 দফা তাদের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ, এটুকুনো আমরা জানি। এছাড়াও আর সব যে রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ধরনের তাদের পরিকল্পনা রয়েছে, সেগুলো তারা জনমত আদায়ের ক্ষেত্রে সেগুলো জনগণের সাথে বা ভোটারদের সাথে শেয়ার করছেন। আমি যদি একটু বড় রাজনৈতিক দলগুলোর ইতেই যাই, মানে যারা একটু বড় পরিসরে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে যদি একটু বিশ্লেষণ করি, কি পাচ্ছি, মানে তারা আসলে যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নির্বাচনে, সেখানে আমরা কি পাচ্ছি তাদের কাছ থেকে? রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। প্রথমে একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার, মানে আমাদের দিক থেকে, আমরা বাসদের দিক থেকে যেভাবে বলি, প্রতিশ্রুতি দেওয়ার মতো এত বড় অন্যায় আর নেই। কারণ প্রতিশ্রুতির সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ থাকে, প্রতিশ্রুতির সঙ্গে ভবিষ্যতের প্রতারণার আশঙ্কাও থাকে। আসলে হওয়া উচিত ছিল কথাটা অঙ্গীকার। আমরা এই অঙ্গীকার করছি। যখন প্রতিশ্রুতি হয় তখন প্রতিশ্রুতির সঙ্গে প্রাপ্তি, মানে আমাদের এই প্রাপ্তি না, মানে প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। প্রাপ্তি মানে সেখানে দুটো জিনিস থাকে, প্রাপ্তির লোভ আর দেয়ার এক ধরনের অহমিকা। আমি তোমাদেরকে গণতন্ত্র দেব, এই কথা যে বলে তার চেয়ে বড় অগণতান্ত্রিক কেউ কি হতে পারে? আমি তোমাদেরকে এইটা দেব, আপনি কোথা থেকে দেবেন বলুন তো? আপনি অঙ্গীকার করবেন যে জনগণের ট্যাক্সের টাকায় যে দেশটা চলে সেই টাকার বিন্দুমাত্র অপচয় আমরা হতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। তারপরে হবে কি, জনগণের প্রয়োজনটা আমাদের সামনে প্রধান, সেই প্রয়োজনের বিবেচনা করে প্রায়োরিটি সিলেকশন করে যা হওয়া দরকার সেটা আমরা করব, সেইটা আমরা একটা বলতে পারি এই হচ্ছে আমাদের অঙ্গীকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আগে তো একদিকে যদি ব্রিজ বানানোর কথা থাকতো, অনেকে বলতো আমার এলাকায় তো নদীই নাই, ব্রিজ করবেন কোত্থেকে? বলে প্রথমে নদী করব, তারপর ব্রিজ করব। মানে এই ধরনের অবাস্তব প্রতিশ্রুতিও আমরা অনেক সময় দেখেছি। তা আমরা মনে করি নির্বাচন একটা যাচাই বাছাই করার বিষয়, মতের যাচাই হবে, প্রার্থী বাছাই হবে, এবং মানুষ বুঝতে চাইবে যে আমি যে ভোট দিচ্ছি, ভোটটার সঙ্গে একটা মর্যাদা প্রশ্ন যুক্ত হয়ে আছে। আমি যাকে তাকে আমার ভোট দিতে পারি না, আমি একজন ব্যক্তি হতে পারি, কিন্তু আমার কাছে তো আমি 100%ই। আমার ভোট পাওয়ার অধিকার কে রাখে? আমার ভোট পাওয়ার যোগ্যতা কে রাখে? আমরা ভোট পাওয়ার অধিকারটাকে প্রয়োগ করবার জন্য দীর্ঘদিন লড়াই করেছি, কিন্তু ভোট নেবার যোগ্যতা যারা রাখেন তারা কি আমাদের সামনে সেভাবে এসছেন? তারা কেউ বিকাশ নাম্বার চান, কেউ পরকালে বেহেশত জন্য ইহকালে বিনিয়োগ করতে চান বিকাশ নাম্বারে, কেউ কেউ ধরুন যে দুস্থ মানুষদেরকে, দরিদ্র মানুষকে সহায়তা করবেন এই কথা বলেন। দরিদ্র মানুষকে আমি সহায়তা করবো কেন? এটা তো রাষ্ট্রের দায় হওয়ার কথা ছিল। আমাদের সংবিধান অনুযায়ী কথা ছিল না অনগ্রসর পিছিয়ে পড়া মানুষের প্রতি রাষ্ট্র দায় পালন করবে? আমাদের সংবিধানের কথা ছিল না যে কাজ হবে একটা মর্যাদার প্রতীক? আমাদের সংবিধানে ছিল না যে সমস্ত ধরনের বৈষম্য আমরা অপনোদন করব? আমরা বলেছিলাম না যে নারীদেরকে দীর্ঘদিন ধরে যে পিছিয়ে রাখা হয়েছে সেই পিছিয়ে আর রাখা হবে না? আমরা বলেছিলাম না যে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সকলের জন্য অবৈতনিক একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করব? এগুলো তো আমরা 72 সালের সংবিধানে আমরা করেছিলাম। সেটা কেন এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি? প্রতিশ্রুতি শুধু শ্রুতিতে থাকে অথবা স্মৃতিতে থাকে। কানে শুনি আর মনে রাখি যে একদিন আপনারা এটা দেবেন বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধাপ্পা দিয়ে গেলেন। তো এই জায়গা থেকে মানুষকে মুক্ত করা দরকার। যে কারণে আমরা বলি যে প্রতিশ্রুতির প্রশ্নটাই অবান্তর করে ফেলা উচিত। নির্বাচনের সময় একটা বিতর্ক হওয়া উচিত যে আমরা এইভাবে দেশটা পরিচালনা করতে চাই। আপনার বলুন, সেরকম কি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে? সেরকম কিছু দেখতে পাচ্ছি না। বরঞ্চ কখনো কখনো বলা হচ্ছে কাউকে মাথার তাজ করে রাখবে। আচ্ছা, মেয়েরা কি কখনো মাথার তাজ হতে চেয়েছে? আচ্ছা, আমরা যদি ঘরে ঘরে বলি, আচ্ছা একটা জরিপ করি, কোন কোন মেয়ে মাথার তাজ হতে চায়? তো মাথার তাজ তো হওয়ার দরকার নাই।
আমরা সমান মর্যাদা নিয়ে মেয়েরা বেরিয়ে আসুক, সেটা চাই। মেয়েরাও নিশ্চয়ই এটাই চায়। মাথার তাজের সুবিধা কি, তাজ কখনো মাথায় পরা যায়, কখনো নামিয়ে রাখা যায়। বেগম রোকেয়া অনেক আগে বলেছিলেন যে অনেকটা পুতুলের মতন, সাজিয়েও রাখা যায়, কোলেও রাখা যায়, ফেলেও দেওয়া যায়, রাগ করে ফেলে দেওয়া যায়, আবার রাগ কমে গেলে নিয়ে এসে আবার আদরও করা যায়। আমরা কি এরকম পুত্তলিকা বানিয়ে রাখবো, অথবা মাথার তাজ বানিয়ে রাখবো? কেউ বলছে রানী বানিয়ে রাখবে। আচ্ছা, রানী হওয়ার জন্য তো আবার রাজাও লাগবে। তার মানে আমরা কি প্রত্যেককেই একটা করে রাজাও বানাবো, তারপরে না রানী হতে হবে? বরঞ্চ এটুকু বলি, প্রত্যেক তার মর্যাদা নিয়ে বসবাস করবে, তার কাজের মর্যাদা থাকবে, তার জীবনের মর্যাদা থাকবে, তার সম্মান থাকবে। মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস তার সম্ভ্রম। সম্ভ্রমকে আমরা শরীরের সঙ্গে তুলনা করেছি, কিন্তু শরীরের সঙ্গে সম্ভ্রমের সম্ভ্রমের মানে যুক্ত হচ্ছে মানুষের চেতনার সঙ্গে। যে কথা বললে আপনি রাগে ক্ষিপ্ত হয়ে যাবেন, আর একজন হয়তো সেই কথা শুনে হাসে। তার মানে সম্ভ্রমবোধের ধারণা দুইজনের একরকম নয়। ফলে সম্ভ্রমের ধারণাটাই এসছে একটা ডেমোক্রেটিক সেন্স থেকে। নির্বাচনে আমাদের গণতান্ত্রিক সেই চেতনাটা বিকশিত হোক, এটাই আমরা চাই। কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক চেতনা বিকশিত হওয়ার চাইতে কখনো কখনো মনে হয়, কখনো ভয়ের একটা পরিবেশ তৈরি হয়, কখনো লোভের একটা বাতাবরণ তৈরি হয়। এই ভয় এবং লোভ, এই দুটোর হাত থেকে নির্বাচনকে মুক্ত করা দরকার। আপনি যেটা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি মনে করি প্রতিশ্রুতি তারা তাদের বিবেচনা থেকে দিচ্ছেন, কিন্তু ভোটারদের দিক থেকে বিবেচনা করা উচিত। কোনো প্রতিশ্রুতি আমাদের দেওয়ার দরকার নেই। আমাদেরকে বলা উচিত আপনারা অঙ্গীকার করুন, আপনারা এই রাষ্ট্রটা নিয়ে কি করবেন। গত বছর 7,90,000 কোটি টাকার বাজেট ছিল। এই বাজেটে আমাদের কৃষকদের হিস্সা কি ছিল, আমাদের শ্রমিকদের হিস্সা কি ছিল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বরাদ্দ কি ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বরাদ্দ কি ছিল, নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি পরিকল্পনা ছিল। সেই ক্ষেত্রে আগের যে সরকার, যাকে আমরা অভ্যুত্থান করে সরিয়ে দিলাম, তার সঙ্গে কি পরিবর্তন আপনারা ঘটিয়েছিলেন? পরিবর্তনটা কোথায় থাকবে? পরিবর্তন এই তো মানে একদম যদি আমি মোদ্দা কথা বলতে যাই, তাহলে পরিবর্তনটা কোথায় থাকবে? রাজনৈতিক দলগুলো ঠিক 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে 2026-এর যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এটা নিয়ে আমাদের প্রত্যাশাও অনেক বেশি, কারণ আমরা পরিবর্তন চেয়েছি, প্রাপ্তি তাপসী। একটা প্রজন্ম পর্যন্ত, মানে একটা প্রজন্ম দেখেছি আমরা একেবারে রাজনীতির প্রতি তাদের অনীহা, তারা রাজনীতি পছন্দ করে না এবং রাজনীতির মানে চারপাশ দিয়ে তারা হাঁটতেও চায় না। কিন্তু এখনকার একটা প্রজন্ম, আপনাদের যে প্রজন্মটি দাঁড়িয়ে আছে, তারা রাজনীতি সচেতন। রাজনীতির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা পড়ালেখা করতে পছন্দ করেন, কাজ করতে পছন্দ করেন। আমি যদি এর আগের রাজনীতির যে বলয়টা ছিল সেটার সাথে এখনকার যে রাজনীতি, সেটার একটা কম্পেয়ার করতে চাই, কিংবা এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে, ইশতেহার প্রকাশ করছে, জনগণকে আস্থায় আনার চেষ্টা করছে, এই জিনিসগুলো বিবেচনায় আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা? প্রাপ্তি তাপসী। ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে যে দেখেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তো অবশ্যই আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল জুলাই পরবর্তী সময়ে, কিন্তু তারপর আপনি দেখেন যে 2024-এর 5ই আগস্টের পরে 2026-এর আজকে আমরা 2 তারিখ ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি, কতটুকু প্রতিশ্রুতি কিংবা কতটুকু প্রত্যাশা আসলে রাজনৈতিক দলগুলো পালন করতে পেরেছে। আমরা দেখেছি যে যখন 24-এর 5ই আগস্টের পরে যখন হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী থেকে শুরু করে, হিন্দু জনগোষ্ঠী থেকে শুরু করে, নারীদের ওপর থেকে শুরু করে যখন আঘাত একের পর এক আসতে থাকলো, আমরা কিন্তু খুব কম রাজনৈতিক দলকেই একদম শক্তভাবে এটির প্রতিবাদ করতে দেখেছি। সেই জায়গা থেকে দেখেন, জুলাই চার্টারে সাইন করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো। জুলাই চার্টারে কি বলা আছে? বলা আছে 5% নারীকে মনোনয়ন দিতে হবে। সেই জুলাই চার্টারে সাইন করা রাজনৈতিক দলগুলোকে সেই কথা রেখেছে, সেই প্রতিশ্রুতি রেখেছে? রাখে তো নি। সুতরাং সেই জায়গা থেকে এখন রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেটিতে আমরা ভরসা আসলে করতে পারি না তাদের পূর্ববর্তী বিভিন্ন কাজের কারণেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের প্রজন্মের অনেকের জন্য এটি প্রথম নির্বাচন, আমার নিজের জন্য এটি প্রথম নির্বাচন, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা বা আমাদেরকে যে অঙ্গীকার করছে কিংবা যে ইশতেহার দিচ্ছে, দেখেন সেই ইশতেহারের মধ্যে আসলে আমরা কি দেখতে চাই? আমরা পরিবর্তন দেখতে চাই, কিন্তু পরিবর্তনটা আসলে কিসের খাতিরে? এখন 2024 সালে এসে যদি আপনি বলেন যে আসলে আপনি শুধুমাত্র আমাকে আল্লাহ কিংবা ঈশ্বর, ভগবান যে কেউ, তিনি আমাকে নারী হিসেবে তৈরি করেছেন দেখে আমি নেতৃত্ব দানে অক্ষম, এটি যদি আপনি 2026 সালে এসে আমাকে বলেন, যেখানে কিনা আমি বিশ্বের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি বিভিন্ন জায়গায়, সেখানে যদি আপনি আমাকে সেটি বলেন, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমার মনক্ষুণ্ণ হওয়ার জায়গা সৃষ্টি হয়। তার পরবর্তীতে দেখেন, আমরা এখন আমাদের যে প্রজন্মের কথা আপনি বলছিলেন, রাজনৈতিকভাবে সচেতন প্রজন্ম,
আমরা কিন্তু সেই বস্তা পচা আমরা দেখেছি যে বিগত 15 বছর ধরে কিংবা আরো আগ থেকে কিছু বস্তা পচা ন্যারেটিভ, কিছু চেতনা, কিছু কথাবার্তা কিন্তু ঘুরে ফিরে আবর্তিত হয়। কিন্তু আপনি দেখবেন যে এখনকার প্রজন্ম কিন্তু এই কথাগুলো পছন্দ করে না। এখনকার প্রজন্ম ডিরেক্টলি, মানে আমরা ডিরেক্টলি চাই যে আমরা ফলাফলটা দেখতে চাই, সেই ফলাফল কিভাবে আসতে পারে সেটা আমরা দেখতে চাই। যেরকম ধরেন আমার দেশে তো নারী একমাত্র সমস্যা না। আমরা দেখছি যে জামাতে ইসলামের সকল কথা ধরেন, মানে নারী কোথায় যাবে, নারী কি করবে, নারীর কর্মঘণ্টা কি হবে, নারী ঘরে থাকবে নাকি বাইরে থাকবে, নারীকে কি করে রাখতে হবে, নারী ছাড়াও তো আমাদের অনেক সমস্যা আছে। তারা যখন যেভাবে বলছেন যে ঘরের বাইরে গেলে আমাদের অনেক অনিরাপত্তার শিকার হতে হয়, খুবই সত্যি কথা, আমি এগ্রি করি এটার সাথে। তাহলে তো আপনার দায়িত্ব যে যেন আমি ঘরের বাইরে বের হলে, আমাকে কর্মক্ষেত্রে গেলে আমি যেন অনিরাপত্তার শিকার না হই, আপনি সেটা এনশিওর করবেন যখন আপনি সরকারে যাবেন, তাই না? সেটি না করে যদি আপনি এটা বলেন যে না আমার ঘরের ভেতর চলে আসতে হবে, সেটি না করে যদি আপনি বলেন যে নারীরা সন্তান জন্ম দেয় তাদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, তাহলে কর্মঘণ্টা কমিয়ে দিলে আমার যে বেতনের বৈষম্য হবে, আমাকে যে প্রতিষ্ঠানগুলো হায়ার করতে চাইবে না, সেই জায়গার মানে সেই জায়গা থেকে আমি কি পাবো? তারপরে দেখেন বলা হচ্ছে যে ভাতা দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে আমি কি ভাতাটা চাচ্ছি? তারা বলা হচ্ছে যে গরিব, অসহায়, বিধবা, মানে বিধবা মানেই অসহায়, সেই ধারণা থেকে তো আমরা অনেক আগে বের হয়ে আসছি। এখন তো আমরা প্রত্যেকে স্বাবলম্বী হতে চাই। ইনফ্যাক্ট দেখেন যে জামাতে ইসলামীর যারা নারী কর্মীরা আছেন তারাও কিন্তু প্রত্যেকে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা নিজেরা কি চান যে তাদের পেশা ছেড়ে দিয়ে তারা ঘরে চলে যেতে? সেটা তো আসলে সম্ভব না, কিংবা হয়তো তারা নিজেরাও সেটি চান না। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে এটিও জামাতে ইসলামের একটা প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশে বিশ্বের বৃহৎ নারী বিশ্ববিদ্যালয়, মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো দেখেন বিশ্বের সর্ববৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয় তো আমি চাই না। আমি চাই আমার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে আপনি গবেষণা বৃদ্ধি করেন, সেগুলোর মধ্যে আপনি বরাদ্দ বৃদ্ধি করেন, সকলের জন্য পড়াশোনার সমান সুযোগ পায়, সেটি আপনি স্থাপন করেন। কিন্তু সেগুলো কিছু আসলে হচ্ছে না। পক্ষান্তরে আপনি দেখেন যে আমার দেশের বাকি দলগুলো কি করছে। বিএনপির কথা যদি আসি, সিপিবির কথা যদি আসি, কিংবা গণসংহতি আন্দোলন, কিংবা এবি পার্টি যারা, এনসিপি যারা আছে, আমাদের দেশের যে সমস্যাগুলো, মেইন সমস্যাগুলো কি কি? আমাদের বেকারত্ব বাড়ছে, আমাদের সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আমাদের ধর্ষণ বাড়ছে, যৌন নিপীড়ন বাড়ছে, আমাদের মুদ্রাস্ফীতি বাড়ছে, আমার ইকোনমি নিয়ে আমার চিন্তা করতে হবে। এগুলো কোনো কিছু নিয়ে না আপনি কোনো প্র্যাকটিক্যাল একটা সলিউশন পাবেন না। এখন ফেসবুক তো সবার হাতে হাতে, দেখা যায় যে সকলে ফেসবুকের মধ্যে ঝগড়া করে। মানে এটাকে আমরা জেনজিদের ভাষায় বলি রেজ বেটিং। মানে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে খুবই একটা উল্টাপাল্টা কথা বললেন, আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বললো, টক শোতে বসে আপনি এরকম একটা কথা বললেন যেটা বলে আপনি ভাইরাল হয়ে গেলেন, সেটা দেখে আপনার 100টা ভোট হয়তো বাড়লো কিংবা কমলো। কিন্তু সত্যিকার অর্থে আসলে আমার মানুষের তো চিন্তা কি? আমার চিন্তা আমার পেটে ভাত থাকবে, আমার বেতন আমি পাবো, আমি নিরাপদে বাসা থেকে বের হবো, আমি নিরাপদে বাসায় ফিরবো। আমরা একটা নিরাপদ রাষ্ট্র চাই, নিরাপদ সরকার ব্যবস্থা চাই, যেখানে সকল যদি কেউ অন্যায় করে তার বিচার হবে। কোন রাজনৈতিক দলই কি সেই নিশ্চয়তা দিতে পারছে না? এখন সত্যি কথা বলতে এখন আমরা গত 15 বছর ধরে বারবার সবাই বলছিল যে সব, সেটাকে আমরা বলতাম লেজার এভিল প্রকল্প, যে সবচেয়ে কম খারাপকে। কিন্তু আমরা তো এবার চিন্তা করছিলাম যে আমরা সবচেয়ে ভালোকে সেইভাবে যাব, কিন্তু এখনো কিন্তু আমাদের এখানেই ঘুরপাক খেতে হচ্ছে যে কার ইশতেহারটা সব মানে কম খারাপ। কিন্তু আমরা তো আসলে চাচ্ছিলাম একটা প্র্যাকটিক্যাল ইশতেহার, একটা তরুণ প্রজন্মের সাথে। বিএনপি এখনো ইশতেহার তাদের প্রকাশ করেনি, এখনো 2 তারিখ মানে 10 দিন পরে নির্বাচন, ইশতেহারটা আপনি তাহলে কবে প্রকাশ করবেন? তো এখন তো সকলেই আসলে ধরেন প্রযুক্তির সাথে কানেক্টেড, সকলেই টাইম টু টাইম আপডেটেড, কিন্তু এত স্লো, এত যদি আপনি জনবিমুখ রাজনীতি করেন, আপনি যদি মানুষের পালস বুঝতে না পারেন, আপনি যদি আমাদের পালস বুঝতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে ওই একই চেতনা, ওই একই রাজনীতি, ওই একই ন্যারেটিভের চক্রাকারে আমরা কি আবর্তিত হতে বুঝতে পেরেছি প্রাপ্তি তাপসী। এবং সেই সাথে একটি প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, এবং আপনারা যারা তরুণ আছেন তাদের সাথে সাথে অনেকেরই, দেশের অনেক মানুষই তাদের কাছে একটি প্রত্যাশা করেছে, তারা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, এবং সেখানে আসলে আপনাদের আশা আকাঙ্ক্ষা বা তরুণদের আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলিত হয়েছে সে বিষয়টি নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আপনার কাছে জানবো। আমি বিরতিতে যাবার আগে রাজিকুজ্জামান রতনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে তরুণ নেতৃত্ব, নারী নেতৃত্ব, প্রাপ্তি তাপসীর বক্তব্যে যেটা উঠে এসছে যে আসলে তরুণ নেতৃত্ব কিংবা নারী নেতৃত্ব এই দুটি নিয়েই আমরা কোনো রকমের মানে একেবারে পুরোপুরি কোনো আলাপ করতে পারছি না বা আলাপ করছি না, বা তাদেরকে আশান্বিত করার কোনো জায়গা তৈরি এখন পর্যন্ত হচ্ছে না। রাজিকুজ্জামান রতন, প্রশ্নটি থাকলো, একটা বিরতির পরে এসে আপনার কাছে এই প্রশ্নটি জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। সাম্প্রতিক সোনিয়া হক
আপনাদের সাথে আছি। নির্বাচন, প্রচারণা এবং প্রতিশ্রুতি নিয়ে কথা বলছিলাম। রাজিকুজ্জামান রতন আলোচনায় ফিরে যেতে চাই। তরুণ নেতৃত্ব, এবার আমরা জানি যে এবারের নির্বাচনটিতে তরুণরা একটা বিরাট অংশ হয় ভোটার হয়ে কিংবা ভোট নিয়ে অথবা ভোট দিয়ে এই নির্বাচনের অংশ হতে যাচ্ছে, এবং জুলাই অভ্যুত্থানের পর আমরা একটি তরুণদেরই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশও দেখেছি। আমি একটু জানতে চাই, তারপরও তরুণ নেতৃত্ব নিয়ে কিংবা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করা নিয়ে, যেমনটা প্রাপ্তি তাপসী বলছিলেন, এবং নারী নেতৃত্ব নিয়ে, বিশেষ করে নারীদের প্রতিনিধি হিসেবে তিনি হয়তোবা এই অভিযোগটুকু করেছেন যে তারা আসলে কোনো আশা বা রাজনীতিতে কোনো পরিবর্তন বা নির্বাচনে কোনো পরিবর্তনমূলক প্রতিশ্রুতি দেখতে পাচ্ছেন না। এই অভিযোগটা এতদিনেও কেন রয়ে গেল, রাজিকুজ্জামান রতন? তরুণদের কাছে আমরা সবসময় একটা প্রতিবাদী মন আশা করি। তরুণরা ওই প্রাপ্তির আশায় থাকবে কেন? তরুণরা সবসময় প্রতিবাদের স্ফুরণ ঘটাবে, যাতে ভবিষ্যৎ জীবনটা নিরাপদ হয়, এখন যারা আছেন তারা স্বস্তিতে থাকেন। যেমন আমাদের দলের কথা ভাবুন, আমরা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করি নাই। জুলাই সনদে ছিল 5% নারী দিতে হবে, আমরা স্বাক্ষর করি নাই, কিন্তু আমরা আমাদের দলের 13% নারী প্রার্থী আছে। কিন্তু যারা নারী প্রার্থী আছে তাদেরকে নারী হিসেবে আমরা প্রার্থী করি নাই। আমাদের বরিশালের মনীষা চক্রবর্তী, সে বরিশালে আমাদের পার্টির ওখানকার নেতা এবং পার্টির প্রধান নেতা হিসেবেই নির্বাচন করছেন। আমাদের মাগুরায় শম্পা বসু, বরিশালের মনীষা যেমন ডাক্তার, শম্পা বসু প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, সে মাগুরায় রাজনীতি করে, ওখানকার পার্টির সে প্রধান নেতা, ইলেকশন করছে। বগুড়ায় আমাদের নুরি, দিলরুবা নুরি, সে হচ্ছে আমাদের বগুড়া পার্টির জেনারেল সেক্রেটারি এবং সে একজন আইনজীবী। কিবরিয়া আমাদের ইলেকশন করছে দিনাজপুরে, সে ওখানে রিক্সা, ব্যাটারি রিক্সার মুভমেন্টের মধ্য দিয়ে এলাকায় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে এবং ইলেকশন করছে। আমাদের কুমিল্লা নির্বাচন করছে কামরুন দাস সাথী, সেও কিন্তু ওখানকার নেতা হিসেবে। ফলে আমরা কিন্তু কোথাও নারী হিসেবে বিশেষ করে কাউকে আমরা কোনো পদে নিয়ে আসেন, বলছে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে সে বেরিয়ে এসছে। দলের মধ্যে অন্তত এই পরিবেশটা থাকতে হবে, যখন সে দলের কর্মী তখন তো দলের কর্মী হিসেবে বিবেচিত হবে, তখন সে নারী আর পুরুষ নয়, তখন দলের আদর্শটা সে ধারণ করে, তার জন্য সে সংগ্রাম করে। আমাদের শারীরিক পার্থক্য যেন কখনো বৈষম্য তৈরি না করে, এটাই তো আমরা চেয়েছিলাম। শারীরিকভাবে তো শারীরিক গঠনের পার্থক্য আছে, গায়ের রঙের পার্থক্য আছে, উচ্চতার পার্থক্য আছে, পার্থক্য দিয়ে যেন বৈষম্য না হয়। অনেক আগে মার্টিন লুথার কিং এটা বলেছিলেন না, যে আই হ্যাভ এ ড্রিম। কি ড্রিম তার? যে একদিন ম্যান ক্যান নট জাজ বাই হিজ কালার বাট বাই হিজ কালচার অ্যান্ড কন্টেন্ট অফ হিজ ক্যারেক্টার। তা আমরা এখনো কি এই জায়গাটি থাকবো? তাহলে সেই স্বপ্নটা আমরাও দেখতে চাই। আমাদের বাংলাদেশ সকল নাগরিকের দেশ, নির্বাচন আসছে, প্রত্যেকে নাগরিক, যারা দাঁড়িয়েছেন তারাও নাগরিক, কিন্তু কোটিপতি নাগরিকরা দাঁড়াবেন। দেখুন এই ছোট দল, বড় দল, অনেক কথাই বলা হয়, নতুন দলও বলা হয়। দেখুন তো কোটিপতি প্রার্থী কোথা থেকে পান তারা, এবং কোটিপতি হওয়ার জন্য কত পেশা, তার মধ্যে পরামর্শকও একটা পেশা। কি পরামর্শ দিলেন 1 বছরের মধ্যে তারা কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন? তাহলে এগুলো একটু দেখতে হবে। আমাদের এখানে 891 জন এমপি প্রার্থী, তারা কোটিপতি, স্বঘোষিত কোটিপতি, মানে হলফনামায় তাদের তো আরও কত সম্পদ আছে। 27 জন আছেন 100 কোটি টাকার উপরে মালিক তারা, তার মানে প্রতি আসনে গড়ে 3 জন করে কোটিপতি ইলেকশন করছেন। সেইখানে তরুণ এবং নারী নেতৃত্বটা লড়াই করবেন কেমন করে? তাহলে তরুণ এবং নারী নেতৃত্বকে লড়াই করতে হবে এই জায়গা থেকে, যে এই কোটিপতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে আদর্শ নিয়ে, নীতি নিয়ে, কাউকে প্রলোভন দিয়ে নয়, কাউকে মানে প্রতিশ্রুতি দিয়ে নয়, এবং কাউকে ভয় দেখিয়েও নয়। নির্বাচনটা হবে এমন একটা উন্মুক্ত পরিবেশ, যে আমি এই বক্তব্য নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, এটা আমাদের অঙ্গীকার। আপনারা ভোট দিলেও আমি অঙ্গীকার বাস্তবায়ন করব, ভোট না দিলেও এটার জন্য লড়াই করব। এই স্পিরিটটা আমরা তরুণদের মধ্যে দেখতে চাই। এই স্পিরিটটা আমরা তরুণদের মধ্যে দেখতে চাই। প্রাপ্তি তাপসী, আপনারাও কি দেখছেন কিনা? কারণ আপনারা যারা এক প্রজন্মের একসাথে দাঁড়িয়ে আছেন, রাজনীতি দেখছেন, রাজনীতিতে অংশ নিতে চাচ্ছেন এবং নতুন নেতৃত্ব দেখছেন, যেমনটা বলছিলেন রাজিকুজ্জামান রতন, যে তরুণ নেতারা যারা মানে একেবারেই নবীন রাজনীতিতে, তারাও কিভাবে কোটিপতি হয়ে যাচ্ছেন। তো এনসিপিরও তো নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে, কতটুকু আশা জাগাতে পেরেছে এনসিপি? প্রথম কথা হচ্ছে, এনসিপি সেই দিনই আমাদের স্বপ্নকে কবর দিয়েছে যেদিন ওরা জামাতের সাথে জুটে গেছে। এবং এনসিপি কিন্তু, এনসিপির আগেও যখন জাতীয় নাগরিক কমিটি ছিল, তার পরবর্তীতে এনসিপি তৈরি করা হয়, আমাদের কিন্তু যত যাই বলে একটা বায়াস ছিল
মানে আমরা সবসময় চেষ্টা করেছি যে যেহেতু নতুন দল তাদেরকে মানে কাজ করার পরিবেশ সৃষ্টি করা কিংবা কিভাবে সমালোচনাটাও করা কিন্তু একই সাথে তাদেরকে বেড়ে উঠতে দেখা, সেটা আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল। কিন্তু ধরেন যখন মানে কয়েকটা কি হবে, সংসদে কয়েকটা সিট হবে তাই তো, 30টা সিট তারা পেলেন। তো 30টা সিটে তারা জিতবেন না অবশ্যই। তো ধরেন কয়টা সিটে জিতবেন, বড় জোর ধরেন আমি যদি বলি ম্যাক্সিমাম 10টা সিটে জিতবেন। 10টা সিটে জেতার জন্য তারা বলছেন যে তারা তাদের আদর্শগত ভিন্নতা আছে, সবকিছু ভিন্নতা আছে, তারা শুধুমাত্র রাজনৈতিক কৌশলের জায়গা থেকে তারা নির্বাচনী জোট করছেন। কিন্তু ধরেন আপনি মানে এমনও আছে আমার এলাকার যারা চায়ের দোকানদার, যারা রিক্সা চালক, তারা কিন্তু এই তরুণদের উপর ভরসা রেখেছিল। তো তারা যখন দেখলো যে সেই এনসিপির কোলে মানে জামাতের কোলে উঠে এনসিপি বসে আছে, তখন আসলে মানে ওই মানুষগুলো তো স্বপ্ন ভঙ্গ হয়। এখন ধরেন আপনি যদি ওরা যদি বিএনপির সাথেও জোট করতো আমি ঠিক একই কথা বলতাম, কারণ আপনি প্রথমত আপনি সবাইকে দিয়ে মনোনয়নপত্র কেনালেন, সবাই মনোনয়নপত্র কিনলো নিজের এলাকায় গিয়ে, এবং মানে তরুণরা আমার চেয়ে 3-4 বছর বয়সী সিনিয়র মেয়েরা তারা তাদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলো। তারপরে আপনার মনে হলো যে আপনি জামাতের সাথে জোট করবেন এবং জোট করার জন্য আপনি মেয়েগুলিকে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে আপনি মানে এত নারী মানে কর্মী ছিল আপনাদের, এত নারী সমর্থক ছিল, সেখান থেকে আপনি 2জন নারীকে আপনি শেষ পর্যন্ত রাখলেন এমপি ইলেকশনে, এবং সেটা বলতে আপনাদের লজ্জাও করে না। এবং জামাত জোটে আপনাদের পুরো জোটে 2জন নারী আছে, সেটা বলতে লজ্জাও করে না। এটা হচ্ছে একটা কথা যে তারা কিন্তু দেখেছে যে জুলাই গণঅভ্যুত্থানে কত শত নারীরা ছিল, সেখান থেকে তারা 2জনকে দিয়েছে। সেই জায়গায় ধরেন আজকে এনসিপি কি করতে পারতো, এই প্রশ্নটি অনেক আসে যে ইশতেহারের কথা বলছিলেন, ইশতেহার তো আমি আমার দেখারও আগ্রহ জাগেনি, এবং আমি বিশ্বাস করি আমার মতো আরো অনেকেরও দেখারও আগ্রহ জাগেনি যে দলটি এইভাবে মানে নিজের দলের, আপনি তো দেখেছেন যে এনসিপি নিজের দলের মানুষের সাথে তো বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেখান থেকে তারা যদি স্বতন্ত্র নির্বাচন করতো কি হতো, সবচেয়ে খারাপ কি হতো, হয়তো একটা সিটও পেতো না, কিন্তু অন্তত নিজেদের যে আদর্শ, নিজেদের যে মেরুদণ্ড, অন্য কোনো দলের পা না চেটে, অন্য কোনো দলের নেতাদেরকে বীর সেনাপতি না ডেকে নিজে যখন গণঅভ্যুত্থানের লড়াইয়ের যেভাবে আমরা সবাই মিলে একসাথে লড়েছিলাম, সেই জায়গায় যদি থাকতো, না পেলো সংসদে একটা সিট, না হলো কেউ এমপি, কিন্তু পরবর্তীতে তো আরো যাত্রা ছিল, যাত্রা তো এত ছোট নয়, যাত্রা তো এক্স্যাক্টলি। আমি নিশ্চয়ই ফিরে আসবো আপনার বক্তব্যে প্রাপ্তি তাপসী, এবং সেই সাথে নির্বাচনের মাঠে গিয়ে জুলাই স্পিরিট বা যে চেতনার কথা আমরা বলছিলাম সেটি কি আসলে কিছুটা ম্রিয়মান হয়ে গেল কিনা, একটা বিরতির পরে সে নিশ্চয়ই জানবো প্রাপ্তি তাপসীর কাছ থেকে। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছে দেশ সাম্প্রতিকে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছি। আসলে এই অংশে সময় একেবারে কম। রাজিকুজ্জামান রতন, নির্বাচন প্রত্যাশা, নির্বাচন ভাবনা কিংবা সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে জানতে চাই, কি বলবেন? নির্বাচন তো একটা হবে, কিন্তু দেশটাকে কোথায় রেখে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার? চট্টগ্রাম বন্দরে প্রবেশ মুখ, সবচেয়ে লাভজনক টার্মিনালটা লিজ দিয়ে যাচ্ছেন ডিপি ওয়ার্ল্ডকে। আমাদের লালদিয়ার বন্দর সেটা লিজ দিচ্ছেন ডেনমার্ককে, দিয়ে দিয়েছেন। পানগাঁও সুইজারল্যান্ডকে যাওয়ার আগে দিয়ে গেলেন। বিমান কিনবেন, 35 সাল পর্যন্ত এই বিমান সরবরাহ হবে, তার চুক্তি করে যাচ্ছেন। এবং যাওয়ার আগে 3 দিন আগে, মানে 12 তারিখে 3 দিন আগেও তাকে চুক্তি করতে হচ্ছে। তাহলে এগুলো কার জন্য? এই বোঝাটা কার উপর চাপিয়ে দিয়ে যাবেন? ফলে আমরা মনে করি যে নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, এবং গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জবাবদিহিতা। এই সরকার জবাবদিহিতার দায় এড়ানোর চেষ্টা করলেন। এই জবাবদিহিতার 3 দিক থেকে হওয়ার কথা ছিল। আমরা একটা স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। 1.5 বছরে গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠিত হলো? প্রশাসনে, অর্থনীতিতে, রাজনীতিতে এবং সংস্কৃতিতে। যদি জীবনের দিক থেকে দেখি, তাহলে নারীর জীবনে, আমাদের আদিবাসীদের জীবনে এবং আমাদের শিশুদের জীবনে তার প্রভাব কী, এটার জবাব তাদেরকে দিতে হবে। যে আমাদের অর্থনৈতিক যে একটা সুশাসন প্রতিষ্ঠা করার কথা ছিল, অর্থনীতির ক্ষেত্রে এই দুর্দশাটা কেন থেকে গেল? আমাদের তো প্রবাসীদের রেমিটেন্স পাঠানো কমলো না, তাহলে অর্থনীতির দুর্দশাটা থাকলো কেন? 3 নম্বর, রাজনীতিতে এমন সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত তার ফল অনেক দিন পর্যন্ত আমাদের ভোগ করতে হবে। চতুর্থত, এমন কিছু বৈদেশিক চুক্তি করে গেলেন যেটা আপনারা চলে যাবেন, কিন্তু আমাদের পরের প্রজন্ম তাদের ঘাড়ে থেকে যাবে। ফলে আমরা নির্বাচন যাবে, কিন্তু বোঝাটা তো আমাদের কাঁধে থেকেই যাবে। অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, প্রাপ্তি তাপসী। নির্বাচন প্রত্যাশা শেষ পর্যন্ত আসলে আমরা আশাবাদী, প্রত্যাশা রাখতে চাই, এবং সেই সাথে জুলাই চেতনা খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, সব মিলিয়ে যদি বলেন।
সত্যি কথা হচ্ছে জুলাই তো আসলে একটা সামগ্রিক বিষয় যে আমরা যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি এবং সেই লড়াইটা আমাদের জারি থাকবে। এখন নির্বাচনের পরবর্তীতে কোনো যদি সরকার আবার এসে কিংবা অন্য কোনো শক্তি যদি আবার এসে ঠিক একইভাবে আমাদের মুখ চেপে ধরতে চায়, ঠিক একইভাবে আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করে, ফ্যাসিবাদী আচরণ করে, তখন এটা আমার বিশ্বাস এবং এটা আমার প্রত্যাশা এবং এটা আমি জানি যে বাংলাদেশের জনগণ ঠিক একইভাবে দুর্বার শক্তিতে সেটাকে প্রতিহত করবেই। এবং এই প্রত্যাশাটা আমরা রাখি যে এই নির্বাচনটি উৎসবমুখর হবে, সংঘর্ষ ছাড়া হবে এবং অন্তত আমরা নিজেদের ভোট নিজেরা দিয়ে একটি জনবান্ধব সরকারের অ্যাটলিস্ট প্রত্যাশাটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রাপ্তি তাপসী। আমাদের সকলের প্রত্যাশাতাই রাজিকুজ্জামান রতন এবং প্রাপ্তি তাপসী দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।